হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা। আমি তোমাদের অনিমেষ দা চলে এসেছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজ জিওগ্রাফির ফার্স্ট ক্লাস। ঠিক আমি তোমাদের যেমনটা বলেছিলাম যে আরআরবি এনটিপিসি ইউজি বিগত বছরের 2025 সালের যে কোশ্চেনগুলো এসেছিল পরীক্ষায় সেগুলি আলোচনা করব। আজ তার সেকেন্ড সাবজেক্ট মানে জিওগ্রাফি, আর আগের সাবজেক্ট ছিল ফার্স্ট সাবজেক্ট স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে টোটাল দুটো ক্লাসে আমি কমপ্লিট করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তো অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে স্ট্যাটিক জিকে। এবং তার সাথে যে আমি ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো দিয়েছি সেগুলো কিন্তু পরীক্ষা ওরিয়েন্টেড, বারবার বলছি ওগুলো খাতায় নোট ডাউন করবে। এবং জিকে মানেই একবার পড়ে চলে গেলাম তা কিন্তু না, জিকে মানে বারবার রিভিশন আর রিভিশন রিভিশন। আর আজ আমাদের জিওগ্রাফির ফার্স্ট ক্লাস। ঠিক এভাবে জিওগ্রাফি, এরপরে স্ট্যাটিক জিকে, সরি স্ট্যাটিক জিকে না, জিওগ্রাফির পরেই হবে হিস্টোরি, হিস্টোরির পরে হবে ইকোনমিক্স বা কম্পিউটার। এভাবেই আমাদের সিরিজ কন্টিনিউ করব। তোমরা আমাদের পাশে থাকবে আর আমাদের ক্লাসটা মনোযোগ সহকারে করবে। এবং তার সাথে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো দেবো পরীক্ষায় আসার মতো ফ্যাক্ট, যেগুলো অতি গুরুত্বপূর্ণ। আর আমাদের এই পিডিএফটা পেতে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আমাদের পিডিএফের যে বিভিন্ন ফ্যাক্টগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই করো। আর আমাদের এই টেলিগ্রামে জয়েন হয়ে যাও আমাদের এই পিডিএফটি পেতে। আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আর তোমাদের জন্য অভিষেক দা এনসিআরটি ফ্রি ক্লাস করাচ্ছেন আমাদের এই চ্যানেলেই। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে করবে। অভিষেক দা লাইন টু বাই লাইন ক্লাস করায়। আজকে তার ফার্স্ট ক্লাস হয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে আজকে প্রথম প্রশ্ন শুরু করি আমি। ভাগা এবং চন্দ্রা নদী হিমাচল প্রদেশের কোন স্থানে মিলিত হয়ে চেনাব নদী তৈরি করে? অপশান এ টান্ডি, অপশান বি কুল্লু, অপশান সি রোথাং পাস, সরি এটা রোটাং পাস হবে, রোথাং পাস না। অপশান ডি ভেরিনাক স্প্রিং, অপশান এ টান্ডি। তাহলে কোথায় মিলিত হয়, কোন স্থানে? টান্ডিতে। এ দেখো তোমাদের ট্যাগ এনেছি, যদি না বিশ্বাস হয় সরি, ট্যাগটা মিলিয়ে নেবে পরীক্ষার সাথে। কোন শিফটে তাও বলে দিয়েছি, কত তারিখে। এর সম্পর্কে যে ফ্যাক্টগুলো সেগুলো একটু জেনে নিই। ভাগা নদীর উৎস হলো বারালাচা পাস এবং চন্দ্র নদীর উৎস হলো চন্দ্রাতাল হ্রদ। চিনাব নদীকে পাকিস্তানে চন্দ্রভাগা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন 2 নম্বর। উপদ্বীপীয় মালভূমির কোন চুক্তি বরাবর ভূমিকম্পের জন্য পরিচিত? অপশান এ ভীমা চুক্তি, অপশান বি মালদা চুক্তি, অপশান গ বিন্ধ্য চুক্তি, অপশান ঘ নর্মদা চুক্তি। অপশান এ ভীমা চুক্তি। 1993 সালের বিধ্বংসী কিলারি ভূমিকম্পে চুক্তি অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। তাহলে কত সালে? 1993 সালে। নেক্সট প্রশ্ন 3 নম্বর। ভারত মহাসাগরে কতটি গভীরতা পাওয়া যায়? অপশান ক 6টি, অপশান খ 8টি, অপশান গ 9টি, অপশান ঘ 7টি। অপশান ক 6টি। এই ভারত মহাসাগরে প্রধান 6টি গভীর সামুদ্রিক খাত এই বললাম, যার মধ্যে সবচেয়ে পরিচিত গভীরতম হলো জাভা খাত বা সুন্দা খাত। পরীক্ষার জন্য এটি ভিভি ইম্পর্টেন্ট, ভিভিআই। নেক্সট প্রশ্ন 4 নম্বর। 2025 সালের জুন মাসে একটানা বৃষ্টির কারণে আসামের কোন শহর বিধ্বংস বা ভূমিধস প্রবণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছিলেন? অপশান এ শিলচর, অপশান বি ডিব্রুগড়, অপশান সি জোরহাট, অপশান ডি গুয়াহাটি। অপশান ডি গুয়াহাটি। আর আমি এবার দেখলাম 2025 সালের যে পরীক্ষা হয়েছে এনটিপিসিতে সেগুলি প্রায় কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে স্ট্যাটিক জিকে টাইপের। মানে এই যেমন 2025 সালের একটি কারেন্ট মতো, সেটা এখন জিওগ্রাফিতে অ্যাড করে নিয়ে এক্সামে এসেছে। তাহলে গুয়াহাটির সম্পর্কে জেনে নিই। গুয়াহাটি হলো উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। এই ব্রহ্মপুত্র নদীতে একটা দ্বীপ পাওয়া যায়, সেই দ্বীপের নাম হলো মাজুলি দ্বীপ। মনে রাখবে মাজুলি দ্বীপ। শহরটি শিলং মালভূমি সহ পাহাড় দ্বারা বেষ্টিত, যা ভারী বৃষ্টিপাতের সময় ভূমিধসের প্রবণ তোলে। নেক্সট প্রশ্ন 5। ওয়াচ ব্যাংক কোথায় অবস্থিত? ওয়াচ ব্যাংক, যেখানে 2025 সালের মে মাসে হাইড্রোকার্বন অনুসন্ধান ও লাইসেন্সিং নীতি এর অধীনে প্রস্তাবিত হাইড্রোকার্বন অনুসন্ধান প্রকল্পের স্থান ছিল এবং জেলেরা মানে যারা মৎস্যজীবী, যারা মাছ ধরে, এর বিরোধিতা করেছিলেন। অপশান ক ভারত মহাসাগরের দক্ষিণ উপকূল থেকে প্রায় 80 কিলোমিটার দূরে
একটি সাবমেরিন মালভূমি, নাকি অপশন খ ভারত মহাসাগরের লক্ষদ্বীপ লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের কাছে একটি প্রবাল প্রাচীর, নাকি অপশন গ বঙ্গোপসাগর অঞ্চলে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি অফশোর দ্বীপ, নাকি অপশন ঘ আরব সাগরে মুম্বাই থেকে প্রায় 60 কিলোমিটার পশ্চিমে একটি গভীর সমুদ্র অববাহিকা। অপশন ক এটি। নেক্সট প্রশ্ন, এর সম্পর্কে কিছু ফ্যাক্ট আমরা জেনে নিই। জাতীয় পুষ্টি পরিকল্পনা, জাতীয় পুষ্টি মিশন 2001 থেকে 2002 সালে চালু করে ভারত সরকার। মিশনের জন্য একটি পাইলট প্রকল্প 51টি পুষ্টির অভাবযুক্ত জেলায় শুরু করা হয়েছিল। তাহলে কটা জেলায়? 51টি। আর এই জাতীয় পুষ্টি পরিকল্পনাটা কিন্তু যারা খেতে পারতো না, যাদের পুষ্টির অভাব ছিল, তাদের জন্য এটি চালু করা হয়েছিল। সজল ধারা যোজনা, গ্রামগুলিতে পরিষ্কার পানীয় জলের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এটি 2002 থেকে 3 সালে চালু করেন। হরিয়ালি প্রকল্প, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির মাধ্যমে ওয়াটার শেড উন্নয়নকে উন্নতি করার জন্য জানুয়ারি 2003 সালে হরিয়ালি প্রকল্প চালু করা হয়। নেক্সট প্রশ্ন 6, এপ্রিল 2025 অনুযায়ী নিকেল খনি, দেখেছো সব কারেন্ট টাইপের জিওগ্রাফি কোশ্চেন দিয়েছে, সব কারেন্ট, ম্যাক্সিমাম টাইপ বলতে গেলে। নিকেল খনি এবং স্বাধীনতার প্রতিবাদে বিতর্কের জন্য শিরোনামে থাকা নিউ ক্যালেডোনিয়া কোন দেশের একটি অঞ্চল? অপশন ক অস্ট্রেলিয়া, অপশন খ নিউজিল্যান্ড, অপশন গ ফ্রান্স, অপশন ঘ যুক্তরাজ্য। অপশন গ ফ্রান্স। যেহেতু কারেন্ট টাইপের স্ট্যাটিক জিকে বা যাই বলো না কেন জিওগ্রাফি কোশ্চেন দিয়েছে, তো আমাদের শুধু সাবজেক্টটাই পড়লে চলবে না, বিভিন্ন কারেন্টও জানতে হবে নিশ্চয়ই। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ফোকাসটা আমাদের বেশি দিতে হবে আরও। আর কম্পিউটারের উপরে তো দিতেই হবে, আগের ক্লাসে বলেছি। নিউ ক্যালেডোনিয়া অবস্থান, এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দ্বীপপুঞ্জটিতে একটি প্রধান দ্বীপ গ্র্যান্ডে টেরে এবং বেশ কয়েকটি ছোট দ্বীপ রয়েছে। নিকেল রিজার্ভ করা আছে কতটা দেখি এখানে, 25% নিকেল রিজার্ভ করা রয়েছে, যা স্টেনলেস স্টিল এবং ব্যাটারিতে ব্যবহৃত এই অপরিহার্য ধাতুর একটি গুরুত্বপূর্ণ বিশ্ব সরবরাহকারী করে তুলেছে। এই নিউ ক্যালেডোনিয়ার জনগণকে বলা হয় কানাক, যা কানাক নামে পরিচিত। তার স্বাধীনতা আন্দোলন এবং পরিবেশগত প্রতিবাদের অগ্রভাগে রয়েছে। নেক্সট প্রশ্ন 7 নম্বর, বার্চ এবং রডোডেনড্রন এটি কোন ধরনের বনে পাওয়া যায়? অপশন ক উপকূলীয় এবং জলাভূমি বন, অপশন খ গ্রীষ্মমণ্ডলীয় চিরসবুজ এবং আধা চিরসবুজ বন, অপশন গ পাহাড়ি বন মানে মন্টেন বন ইংলিশে, অপশন খ গ্রীষ্মমণ্ডলীয় কাটা বন, অপশন গ পাহাড়ি বন। এই মন্টেন বনকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হলো নাতিশীতোষ্ণ এবং আলপাইন। বার্চ এবং রোডোডেনড্রন প্রধানত নিম্ন উচ্চতায় নাতিশীতোষ্ণ মন্টেন বনে এবং উচ্চ উষ্ণতায় আলপাইন বনে পাওয়া যায়। এই প্রজাতিগুলো কম তাপমাত্রায়, উচ্চ আর্দ্রতা এবং ভারী তুষারপাত সহ কঠোর জলবায়ু পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য উপযুক্ত। এই বন প্রায়শ কাঠ, ঔষধি গাছ এবং পর্যটনের জন্য ব্যবহৃত হয়। মন্টেন বন আমাদের কার্বন শোষণে অবদান রাখে, যেটি গ্রিন হাউস গ্যাসকে হ্রাস করে। নেক্সট প্রশ্ন 8 নম্বর, গুজরাটের রানী কি ভাব কোন নদীর তীরে অবস্থিত? অপশন ক নর্মদা, অপশন খ সবরমতী, অপশন গ তাপি, অপশন ঘ সরস্বতী, অপশন ঘ সরস্বতী। আর একটা মনে রাখবে, যমুনা নদীর পাশ দিয়ে গেছে, উত্তরপ্রদেশের তাজমহল যমুনা নদীর পাশ দিয়ে গেছে। রানী কি ভাব ভূগর্ভস্থ কুয়ো নির্মাণের একটি অসামান্য উদাহরণ, এটা একটি কুয়ো ছিল। রানী কি ভাব 23 জুন 2014 ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে ট্যাগ পেয়েছে। নেক্সট প্রশ্ন 9 নম্বর, ফ্রান্সের কোন অঞ্চলে 2025 সালে আবিষ্কৃত বিশাল সাদা হাইড্রোজেন রিজার্ভের আবাসস্থল, যা পরিষ্কার শক্তির জন্য একটি যুগান্তকারী পরিবর্তন? দেখো এটা 2025 সালের কারেন্ট। ক মোসেল, খ নরম্যান্ডি, অপশন গ প্রোভেন্স, অপশন ঘ ব্রিটানি, অপশন ক। 10 নম্বর নেক্সট প্রশ্ন, আকাশের দিকে অবতল একটি তরকারির আকৃতি অনুপ্রবেশকারী আগ্নেয় বস্তুর নাম কি? অপশন ক বাথলিথ, অপশন খ শিলাস্তর, অপশন গ ল্যাপোলিথ, অপশন ঘ ফ্যাকোলিথ, অপশন গ
ল্যাপোলিথ। নেক্সট প্রশ্ন 11, সিংরাউলি কয়লা ক্ষেত্রের একটি ছোট অংশ যা মূলত মধ্যপ্রদেশের সিংরাউলি জেলায় অবস্থিত। অন্য আরেকটি ছোট অংশ কোন রাজ্যের মধ্যে পড়ে? অপশান ক উড়িষ্যা, অপশান খ উত্তরপ্রদেশ, অপশান গ ছত্তিশগড়, অপশান ঘ ঝাড়খণ্ড, অপশান খ উত্তরপ্রদেশ। আরেকটি ছোট অংশ বলতে এখানে বোঝানো হয়েছে, ধরো এটা টোটালটা একটা কয়লাক্ষেত্র, এর কিছু ছোট অংশ উত্তরপ্রদেশে চলে গেছে, এটা ইউপির আন্ডারে, আর এগুলো টোটাল মধ্যপ্রদেশ। নেক্সট প্রশ্ন 12, শুষ্ক অঞ্চলে ভূগর্ভস্থ জল কৈশিক ক্রিয়া দ্বারা মাটির মধ্যে দিয়ে উপরে উঠে আসে এবং দ্রুত শুকিয়ে যায়, লবণ রেখে যায়। এই লবণগুলি একটা শক্ত স্তর তৈরি করে যাকে বলা হয় কি? ল্যাটেরাইট, হার্ডপ্যান, গ্রানাইট নাকি ফিডালফার? হার্ডপ্যান, একে বলা হয় হার্ডপ্যান। এই লবণগুলো একটা শক্ত স্তর তৈরি করে, এই যে ধরো একটা শক্ত স্তর এরকম তৈরি করছে, একে বলা হচ্ছে হার্ডপ্যান। কিছু জমা হওয়া লবণগুলো মাটির উপরে একটা কঠিন ঘন স্তর তৈরি করে যাকে হার্ডপ্যানস বলা হয়। এই কোশ্চেনটা এখানে এসেছিল। ফেডালফার কি? অ্যালুমিনিয়াম এবং আয়রন সমৃদ্ধ এক ধরনের মাটি যা সাধারণত আর্দ্র অঞ্চলে পাওয়া যায়। তাহলে এটা কি একটি মাটি এক ধরনের। ল্যাটেরাইট কি? গ্রীষ্মমণ্ডলীয় পরিস্থিতিতে গঠিত এক ধরনের মাটি যা আয়রন এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ, তবে এটি আবহাওয়াকারের কারণে গঠিত হয়, লবণাক্ত জমার কারণে নয়। গ্রানাইট কি? এক ধরনের আগ্নেয় শিলা গ্রানাইট। নেক্সট প্রশ্ন 13, কপিলী জলবিদ্যুৎ প্রকল্পটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান ক সিকিম, অপশান খ আসাম, অপশান গ মেঘালয়, অপশান ঘ অরুণাচল প্রদেশ, অপশান খ আসাম। তাহলে এই কপিলী জলবিদ্যুৎ কোথায় অবস্থিত? আসামে। এটি নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন দ্বারা নির্মিত এবং পরিচালিত। জলবিদ্যুৎ প্রকল্পটির আনুমানিক স্থাপিত ক্ষমতা প্রায় 275 মেগাওয়াট। পুনর্নবীকরণ যোগ্য শক্তির লক্ষ্য, ভারত 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট অব জীবাশ্ম জ্বালানি ক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়েছে। ইন্টারন্যাশনাল হাইড্রো পাওয়ার অ্যাসোসিয়েশন একটি স্থিতিশীল শক্তি উৎস হিসাবে জলবিদ্যুৎকে উত্তীর্ণ করার জন্য ভারতের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে। তাহলে কে স্বীকৃতি দিয়েছে? ইন্টারন্যাশনাল হাইড্রো পাওয়ার অ্যাসোসিয়েশন, এর শর্ট ফর্ম কি? IHA। এটি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। নেক্সট প্রশ্ন 14, নিম্নলিখিত কোন নদীগুলি জাতীয় জলপথ 10 এর সাথে যুক্ত? অপশান গ ব্রহ্মপুত্র নদী, অপশান খ চম্বল নদী, অপশান গ যমুনা নদী, অপশান ঘ অম্বা নদী, অপশান ঘ এই অম্বা নদী, অপশান এই NW10 এর সাথে যুক্ত। জাতীয় জলপথ 10 মানে NW10 হলো জাতীয় জলপথ আইন 2016 এর অধীনে ভারতের স্বীকৃত অভ্যন্তরীণ জলপথগুলির মধ্যে একটি। এই আইনে 111টি, এই যে এই আইনটা 111টি জলপথ আমরা নির্মাণ করতে দেখেছি। NW10 ধরম তর বন্দর থেকে আরব সাগরের সাথে মিলিত হয়ে হাওয়া পর্যন্ত আম্বা নদীর অংশকে অন্তর্ভুক্ত করে। তাহলে কোথা থেকে কোন পর্যন্ত? ধরমতর বন্দর থেকে আরব সাগরের সাথে মিলিত হওয়া পর্যন্ত। জলপথ অন, NW1 হলো ভারতের দীর্ঘতম জলপথগুলির মধ্যে একটি। এটি হলো ভারতের সবচেয়ে দীর্ঘতম জলপথ যা এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত গঙ্গা নদীর অংশকে অন্তর্ভুক্ত করে। জাতীয় জলপথ 2, NW2 আসামের ধুবড়ী থেকে সারিয়া পর্যন্ত ব্রহ্মপুত্র নদীর অংশকে অন্তর্ভুক্ত করে। নেক্সট প্রশ্ন 15, নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড় সাধারণত কোথায় ঘটে? অপশান ক মধ্য অক্ষাংশ অঞ্চলে, অপশান খ নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি, অপশান গ গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ অঞ্চলে, অপশান ঘ উচ্চ থেকে উচ্চতর মরুভূমিতে, অপশান ক মধ্য অক্ষাংশ অঞ্চলে। নেক্সট প্রশ্ন 16, ম্যাঙ্গানিজের নুডলস মূলত পাওয়া যায় কোথায়? হিমবাহ পৃষ্ঠতল, নদীর বদ্বীপ নাকি সমুদ্রতল নাকি পাহাড়ের ঢাল? অপশান গ সমুদ্রতলে। অপশান নেক্সট প্রশ্ন 17, বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদন গ্লোবাল অ্যানুয়াল টু ডেকাডাল ক্লাইমেট আপডেট 2025 থেকে 2029 সাল পর্যন্ত সতর্ক করে যে পৃথিবীর গড় তাপমাত্রা প্রাক শিল্প স্তরের চেয়ে কত বেশি বৃদ্ধি পেতে পারে? অপশান ক 1.2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1.9 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান খ 0.8 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1.2 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান
গ 2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন ঘ 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে অপশন 3 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন ক। নেক্সট প্রশ্ন 18, কুমিরদের সংখ্যা নির্ধারণের জন্য সরকার বিশ্বমাতৃ নদীতে কুমিরের শুমারি পরিচালনা করেছে, মানে কুমির কতটা তাই নিয়ে গুনবে। বিশ্বমৈত্রী নদীটি কোন রাজ্যে অবস্থিত? অপশন ক গুজরাট, অপশন খ মহারাষ্ট্র, অপশন গ মধ্যপ্রদেশ, অপশন ঘ রাজস্থান, অপশন গুজরাট, এ অপশন ক। এই বিশ্বমাতৃ বা মিত্রী নদী গুজরাটের পাওয়াগড় পাহাড় থেকে উৎপন্ন হয়ে ভাদোদরা শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিলিত হয়েছে। কুমিরকে IUCN রেড লিস্টে অন্তর্ভুক্ত করেছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে কোন জন্তুকে বা কোন অ্যানিম্যালকে রেড লিস্টে অন্তর্ভুক্ত করেছে IUCN 2025-এ? কুমিরকে। ভাদোদরাকে প্রায়শ কুমিরের বৃহৎ জনসংখ্যার কারণে একে বলা হয় কুমিরের শহর। তাহলে কুমিরের শহর কাকে বলা হয়? ভাদোদরাকে। VVIAT। ভারতের কুমির সংকরণ, কুমির, ঘাড়িয়াল বা ঘড়িয়াল এবং লোনা জলের কুমির সহ কুমির প্রজাতিকে সংরক্ষণ ও রক্ষার জন্য ভারত সরকার 1975 সালে প্রজেক্ট ক্রোকোডাইল চালু করেন। তাহলে কুমির আইন কবে? 1975 সালে। কুমির আইন কত সালে? 1975 সালে। এই বিভিন্ন আইনগুলো পরীক্ষায় আসে। যেমন আমরা একটা আইন বলে দিচ্ছি, পক্সো অ্যাক্ট। এটি 2012 সালে এসেছিল। পক্সো অ্যাক্ট, এই পক্সো অ্যাক্টে বলা হয়েছে যে না, শিশুদের যৌন সেক্স করা যাবে না, যেটা সোজা ভাষায় বলতে গেলে। তামিলনাড়ুর মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক ট্রাস্ট কুমির সংরক্ষণ এবং সচেতনতার জন্য একটি প্রধান কেন্দ্র। তাহলে কোথায়? তামিলনাড়ুর মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক ট্রাস্ট। নেক্সট প্রশ্ন 19, ভূমধ্যসাগরীয় অঞ্চল কোন ধরনের উদ্ভিদের জন্য সবচেয়ে বেশি পরিচিত? অপশন ক ঝোপঝাড় এবং খরা প্রতিরোধী গাছ, অপশন খ পর্ণমোচী বন, অপশন গ ম্যানগ্রোভ, অপশন ঘ শঙ্খযুক্ত বন, অপশন ক ঝোপঝাড় এবং খরা প্রতিরোধী গাছ। এই ধরনের উদ্ভিদে প্রায়শ ছোট পুরু পাতা দেখা যায় যা জল হ্রাস কমাতে শুষ্ক সময়ে দেখে, যেমন স্কলেরোফিলাস পাতা। নেক্সট প্রশ্ন 20, লাখোয়ার বহুমুখী প্রকল্প কোন রাজ্যের অন্তর্গত? অপশন ক রাজস্থান, অপশন খ মধ্যপ্রদেশ, অপশন গ উত্তরাখণ্ড, অপশন ঘ উত্তরপ্রদেশ, অপশন ক রাজস্থান। এই রাজস্থানে কিন্তু আরেকটি পাওয়া যায়, যন্তর মন্তর, যেটি ইউনেস্কো হেরিটেজে অন্তর্ভুক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন 21, নদী ভাঙনের পর অবশিষ্ট সমতল বা হালকা ঢালু পৃষ্ঠ যার প্রায়শ কিছু প্রতিরোধী অবশিষ্টাংশ থাকে তাকে কি হিসাবে পরিচিত? অপশন ক মালভূমি, অপশন খ পেনেপ্লাইন, অপশন গ প্লাবনভূমি, অপশন ঘ মোনাডনক, অপশন খ পেলেপ্লাইন। পেনিলেনে ধারণাটি প্রথম ভূতত্ত্ববিদ উইলিয়াম মরিস ডেভিস তার ক্ষয়চক্র তত্ত্বের অংশ হিসেবে প্রবর্তন করেছিলেন। তাহলে কে দিয়েছিলেন? উইলিয়াম মরিস ডেভিস। এটি VVI। তাহলে মোনাডনক কি? মোনাডনক হলো একটি বিচ্ছিন্ন অবশিষ্ট পাহাড় বা পর্বত যা একটি পেনিলেইনের উপরে দাঁড়িয়ে থাকে। উদাহরণস্বরূপ কি? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের মাউন্ট মোনাডনক। নেক্সট প্রশ্ন 22, ভৌগোলিকভাবে ভুটান 4টি অঞ্চলে বিভক্ত, নিচের কোনটি ওই বিভাগগুলির নাম নয়? অপশন ক দক্ষিণ, অপশন খ পূর্ব, অপশন গ উত্তর, অপশন ঘ পশ্চিম, অপশন খ উত্তর। ভুটানকে আমরা 4টি ভাগে ভাগ করি, এই ধরো একটা ভাগ, এই দুটো, এই তিনটে, চারটে। নিচের কোনটি ওই ভাগে বিভাগগুলোর নাম নয়, তাহলে কোনটা এর মধ্যে নেই সেটা বলতে হবে। এখানে দক্ষিণ আছে, পূর্ব আছে, পশ্চিম আছে। কিন্তু এই উত্তরটা নেই। নেক্সট প্রশ্ন, ভুটানের ভৌগোলিক বিভাগ। ভুটান 20 জেলায় বিভক্ত, যেগুলি প্রশাসনিক উদ্দেশ্যে ভৌগোলিক অঞ্চলে বিভক্ত। হলে ভুটানের কটি জেলা? 20টি জেলা। এটিকে বলা হয় জংখাক। এই জেলার নামকে বলা হয় জংখাক, জেলাকে বলা হয় জংখাক।
তাহলে পশ্চিম ভুটানে কি আছে? রাজধানী থিম্পু অন্তর্ভুক্ত পশ্চিম ভুটানের মধ্যে। পূর্ব ভুটানে কি আছে? এতে ভুটানের বৃহত্তম জঙ্গলগুলির মধ্যে একটি ট্রেসিগাং জং অন্তর্ভুক্ত। তাহলে ভুটানের বৃহত্তম জঙ্গলের মধ্যে তাহলে ভুটানের বৃহত্তম জেলা কোনটি? ট্রেসিগাং জং বা ট্রেসিগাং জেলা। মধ্য ভুটানে কি আছে? এর মঠ এবং পবিত্র স্থানগুলির জন্য বিখ্যাত। এই অঞ্চলটি জাকার জং এর মতো অনেক ঐতিহাসিক স্থানগুলির আবাসস্থল। দক্ষিণ ভুটানে কি আছে? এই অঞ্চলটি ভারতীয় সীমান্তের কাছে অবস্থিত ঘন বন। তাহলে যদি বলে ভারতীয় সীমান্তের কাছে কোন অংশ আছে ভুটানের, তাহলে কি বলবে? দক্ষিণ ভুটান। নেক্সট প্রশ্ন 23। এই কোশ্চেন বলে রাখি, একটি কথা বলে রাখি, আমি আবারও বলছি, আগেও বলেছি যে আমাদের এনটিপিসি পিওয়াইকিউ মানে বিগত বছরের প্রশ্নগুলোকে ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে, কেননা রেল বলেছে প্রত্যেক বছর পরীক্ষা নেবে। আর আমাদের এসএসসিতে দেখেছি যে প্রত্যেক বছর পরীক্ষা নিলেই পিওয়াইকিউ থেকে মানে বিগত বছরের প্রশ্ন থেকে প্রশ্ন তুলতো। তাহলে রেলেরও কিন্তু সম্ভাবনা আছে যে বিগত বছরের প্রশ্ন থেকে প্রশ্ন তুলবে। তো আমি এর উপরে ভিত্তি করে বলতে পারি যে পিআইকিউ গুলো ভীষণ গুরুত্ব দিয়ে দেখতে হবে তোমাদের। এই পিআইকিউ গুলো একটি ভীষণ বড় জায়গা নিয়েছে। যদি রেল প্রত্যেক বছর পরীক্ষা নেয়, তো যদি 5 বছর অন্তর থাকে পঞ্চবার্ষিক পরিকল্পনার মতো, তাহলে অতটা গুরুত্ব নেই। তবুও আছে গুরুত্ব, বলবো না যে গুরুত্ব নেই, গুরুত্ব থাকবেই পিআইকিউতে। আর আমি যে এই প্রশ্নের সাথে যে ফ্যাক্টগুলো দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই করো, খাতায় অবশ্যই নোট ডাউন করবে। আর একটু আগে বলে আসলাম যে তোমাদের অভিষেক দা এই চ্যানেলেই এনসিটি ক্লাস করাচ্ছে ফ্রি, সম্পূর্ণ তোমাদের সুবিধার জন্য। তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং ফলো করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তাহলে নেক্সট প্রশ্ন কি? 23। ভারতের উপকূলীয় এবং অভ্যন্তরীণ অঞ্চলের মধ্যে তাপমাত্রা ও তারতম্য ব্যাখ্যা করে নিজের কোন বিকল্পটি? অপশান ক চাপ বলয়, অপশান খ অক্ষাংশ, অপশান ঘ উচ্চতা, অপশান ঘ মহাদেশীয়তা, অপশান ঘ মহাদেশীয়তা। আরেকটা কথা বলে রাখি, রেল মানেই গুরুকুল পাঠশালা। এই গুরুকুল পাঠশালা থেকে তোমাদের সিলেকশন নিতে হবে। যতটা চেষ্টা মানে আমি আমার দিক থেকে ফুল ফোর্স দেবো, তোমরা সেটা মেনটেন করে ভালোভাবে চলবে, তাহলে তোমরা সিলেকশনটা পেতে পারো। তাহলে নেক্সট কোশ্চেন 24। জলবায়ু ঝুঁকি সূচক 2025 অনুসারে চরম আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে ভারতের দীর্ঘমেয়াদী স্থান কত? অপশান ক 6, অপশান খ 12, অপশান গ 9, অপশান ঘ 3, অপশান ক 6। এই জলবায়ু সূচকটি বার্ষিকভাবে জার্মান ওয়াচ দ্বারা প্রকাশিত হয়। ভারতের জলবায়ু কার্যক্রম, ভারত গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে প্যারিস চুক্তির, কোন দেশের সাথে চুক্তি করেছে? প্যারিস চুক্তির অধীনে তার জাতীয়ভাবে নির্ধারিত অবদান এর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। 25। শিলংয়ের বারপানি হ্রদ কোন নামেও পরিচিত ছিল? অপশান ক হাফলং হ্রদ, অপশান খ উমিয়াম হ্রদ, অপশান গ জয় সম্বন্ধ হ্রদ, অপশান ঘ শিলাই হ্রদ, অপশান খ উমিয়াম হ্রদ। উমিয়াম হ্রদ যা মেঘালয়ের শিলংয়ে অবস্থিত, এটি জনপ্রিয়ভাবে বারপানি হ্রদ নামে পরিচিত। এই উমিয়াম হ্রদটা বারপানি হ্রদ নামে পরিচিত। এটি কোথায় অবস্থিত? মেঘালয়ের শিলংয়ে অবস্থিত। উমিয়াম হ্রদটি মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এবং স্কটিশ ল্যান্ডস্কেপের সাথে সাদৃশ্য কারণে প্রায়শই এটিকে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। তাহলে এই হ্রদকে কি বলা হয়? উমিয়াম হ্রদকে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, স্কটিশ ল্যান্ডস্কেপের সাথে সাদৃশ্য। নেক্সট প্রশ্ন ফ্যাক্টগুলো কি আছে দেখে নিই একটু। হাফলং হ্রদ আসামে অবস্থিত। জয়সমন হ্রদ, যা ঢেবার হ্রদ নামে পরিচিত, রাজস্থানে অবস্থিত। এই হ্রদটি 17 শতকে মহারানা জয়সিংহ নির্মাণ করেছিলেন এবং এটি জয়সমন বনজীবন অভয়ারণ্য দ্বারা বেষ্টিত। শিলই হ্রদ নাগাল্যান্ডে অবস্থিত। তাহলে কোথায় অবস্থিত শিলই হ্রদ? নাগাল্যান্ডে। নেক্সট প্রশ্ন 26। 1950 থেকে 51 থেকে 2014 থেকে 2015 সাল পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেখো আবার একটা কারেন্ট টাইপের একটা কোশ্চেন দিয়েছে, ভারতে কোন ভূমি ব্যবহারের শ্রেণীতে হ্রাসমান প্রবণতা দেখা যায়? অপশান ক অকৃষি ব্যবহারের আওতাধীন এলাকা, অপশান খ বনাঞ্চল, অপশান গ মোট বপনযোগ্য এলাকা, অপশান ঘ অনুর্বর এবং পতিত জমি, অপশান ঘ অনুর্বর এবং পতিত জমি। 27। নেক্সট প্রশ্ন।
কয়লা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 থেকে 2024 অর্থ বছরে ভারতের কোন রাজ্যের সবচেয়ে বেশি কয়লা মজুদ ছিল? দেখো এটাও কিন্তু একটা কি বলবো স্ট্রিক্ট জিকেও বলতে পারো, জিওগ্রাফি বলতে পারো বা কারেন্ট অ্যাফেয়ার্সও বলতে পারো। অপশন ক ঝাড়খণ্ড, অপশন খ মধ্যপ্রদেশ, অপশন গ তেলেঙ্গানা, অপশন ঘ উড়িষ্যা। অপশন ঘ উড়িষ্যাতে কয়লা মজুদ ছিল। তাহলে মহানদী কোল ফিল্ডস লিমিটেড মানে এমসিএল কোল ইন্ডিয়ার একটি সহায়ক সংস্থা উড়িষ্যায় ব্যাপকভাবে কাজ করে। তাহলে কে করে? মহানদী কোল ফিল্ডস লিমিটেড। উড়িষ্যায় অবস্থিত তালচের কয়লাক্ষেত্র দেশের বৃহত্তম কয়লাক্ষেত্র, যা বিভিন্ন শিল্প এবং কেন্দ্রগুলিকে কয়লা সরবরাহ করে। তাহলে কে? উড়িষ্যায় কি রয়েছে? তালচের কয়লাক্ষেত্র। এটি পরীক্ষায় আসা রিপিটেড কোয়েশ্চেন এটা। অন্যান্য কয়লা উৎপাদনকারী রাজ্য ঝাড়খণ্ডের ঝাড়িয়া, বোকারো, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, আমরা সবাই জানি এটা। নেক্সট প্রশ্ন 28, টাস্কি ঘাস প্রধানত কোন ধরনের বনে জন্মায়? অপশন ক ক্রান্তীয় কাঁটা বন, অপশন খ ক্রান্তীয় পর্ণমোচী বন, অপশন গ চিরসবুজ বন, অপশন ঘ পাহাড়ি বন, অপশন ক ক্রান্তীয় কাঁটা বন। এই বনগুলি সাধারণত ভারতের রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা এবং ডেকান মালভূমির কিছু অংশে পাওয়া যায়। এই বনগুলি কম বৃষ্টিপাতযুক্ত হয় এবং চরম তাপমাত্রাযুক্ত অঞ্চলে পাওয়া যায়। বার্ষিক 70 সেমির নিচে হতে হবে বৃষ্টিপাতগুলো। নেক্সট প্রশ্ন 29, 14 মার্চ 2024 সালের হিসাবে অনুযায়ী নিচের কোনটি এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ? অপশন ক নাটুয়ারি সুড়ঙ্গ, অপশন খ পীর পাঞ্জাল রেলওয়ে সুড়ঙ্গ, অপশন গ টাইকে সুড়ঙ্গ, অপশন ঘ জজিলা সুড়ঙ্গ। অপশন ঘ জজিলা সুড়ঙ্গ। ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ পথ হল পীর পাঞ্জাল রেল সুড়ঙ্গ, যা জম্মু কাশ্মীরের অবস্থিত প্রায় 11 কিলোমিটার দীর্ঘ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সুড়ঙ্গ হলো ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ, যার দৈর্ঘ্য 9.2 থেকে 9.8 কিলোমিটার, 4 কিলোমিটার। এটা হচ্ছে সড়ক সুড়ঙ্গ, এটা হচ্ছে রেল সুড়ঙ্গ বা সুড়ঙ্গ পথ। এই দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে কি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সুড়ঙ্গ হচ্ছে কি? এটি হলো দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ, সরি, আর এটি হচ্ছে পাঞ্জাল রেল সুড়ঙ্গ, যা জম্মু কাশ্মীরে অবস্থিত প্রায় 11 কিলোমিটার দীর্ঘ। নেক্সট প্রশ্ন 30, আজকের আমাদের লাস্ট প্রশ্ন। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিএসআই 2025 সালের মার্চ মাসে কোন থিমের অধীনে একটি প্যান ইন্ডিয়া ওয়াকাথনের আয়োজন করেছিলেন? এটি দেখো কারেন্ট অ্যাফেয়ার্সও বলতে পারো, জিওগ্রাফির কোশ্চেনও বলতে পারো। ক ভূবিজ্ঞান জলবায়ু পরিবর্তনের রহস্য উন্মোচন, অপশন খ পৃথিবী এবং মানুষের জন্য ভূবিজ্ঞান উদ্বোধন, অপশন গ নিরাপদ বিশ্বের জন্য ভূবিজ্ঞান, অপশন ঘ সর্বত্র ভূবিজ্ঞান, অপশন গ নিরাপদ বিশ্বের জন্য ভূবিজ্ঞান। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1851 সালে প্রতিষ্ঠিত হয় এটি। ওয়াকাথানের উদ্দেশ্য কি ছিল? এই যে এই থিমটা ওয়াকাথান থিম, ওয়াকাথানের লক্ষ্য ছিল দুর্যোগ প্রশমন, পরিবেশগত সুরক্ষা এবং সম্পদ সংরক্ষণের বিজ্ঞানের প্রয়োগ সম্পর্কে নাগরিকদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া। থিমের তাৎপর্য কি? ভূবিজ্ঞান একটা নিরাপদ বিশ্বের জন্য। থিমটি সমাজের জন্য একটা নিরাপদ এবং স্থিতিশীল পরিবেশ তৈরিতে ভূতাত্ত্বিক অধ্যয়নের গুরুত্বের ওপর জোর দেয়। তো আজকে আমি এখানে রাখছি। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথাই বলতে চাই আবার, গুরুকুল পাঠশালা মানে রেল রেল এখান থেকে সিলেকশন তোমরা পাবে। আর প্রথমে বলেছি আবারও বলছি, তোমাদের জন্য এনসিইআরটি ফ্রি ক্লাস করানো হচ্ছে আমাদের চ্যানেলে। তোমাদের প্রিয় অভিষেক দা ক্লাস করাচ্ছে এনসিইআরটি ফ্রিতে। আর এনটিপিসি জিকের দায়িত্ব আমার, গ্রুপ ডি সব কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মান্থলি কাটিয়ে সেখানে করাবো আমি। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট জানাবে কেমন ক্লাস হচ্ছে। আজকে আমি এই পর্যন্ত রাখলাম। আর আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে এই পিডিএফটি পেতে। জয় হিন্দ, বন্দে মাতারাম।